সব জরিপে পিছিয়ে থাকায় পরাজয় নিশ্চিত জেনে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। কামালা হ্যারিসকে ইতিহাসের সবচেয়ে অযোগ্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নভেম্বরের নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে আবারও হোয়াইট হাউসে ফিরবেন তিনি, আর কামালা হ্যারিসকে প্রত্যাখ্যান করবে দেশের জনগণ। ওই সমাবেশে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পুলিশ অর্গানাইজেশন। বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে প্রচার সমাবেশে অংশ নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টকে পরাজিত করেছেন তিনি। As you know, 3 days ago we officially defeated the worst president. ট্রাম্প বলেন, সব জরিপেই তার চেয়ে অনেক পিছিয়ে থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। Badly in the polls, he was down in every single poll and down by a lot, so he quit. ডেমোক্রেটিক পার্টির নেতার এমন পদক্ষেপকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন ট্রাম্প। Throw you out using the 25th Amendment. That's what happened, you know that. তিনি বলেন, নির্বাচনে বড় পরাজয়ের শিকার হবেন কামালা হ্যারিস। So now we have a new victim to defeat, Lion Kamala Harris. ট্রাম্প দাবি করেন, নির্বাচনে তিনি বড় জয় পাবেন, হোয়াইট হাউসে ফিরে গিয়ে দেশকে আবারও মহান হিসেবে গড়ে তুলবেন। And we will take back that beautiful White House and we will. কামালা হ্যারিস দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট এবং রাজনীতিক উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, নিজের কর্মের কারণেই কামালাকে প্রত্যাখ্যান করবেন ভোটাররা। But this November the American people are going to tell her. সাবেক প্রেসিডেন্ট আবারও দাবি করেন, 2020 সালের নির্বাচনে তিনি 2016 সালের চেয়েও বড় ব্যবধানে জিতেছেন, কিন্তু কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়। We won in 2016. ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তাকে কেউ পছন্দ করুক কিংবা না করুক, অযোগ্য প্রশাসনের অধীনে দেশের দুরবস্থা দেখে স্বীকার করতেই হবে যে তার আমলে দেশ অনেক ভালো ছিল। When you look at how bad they are, you say, you know, I like Trump, but now I really like. দেশকে বাঁচাতে তাকে ভোট দেওয়ার জন্য সবার কাছে আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। Vote early, vote absentee, vote election day. I don't care how you vote. You got to get out. You got to vote. অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল বর্ডার পেট্রোল কাউন্সিলের প্রেসিডেন্ট ব্র্যান্ডন জার্ড দাবি করেন, তিনি 5 জন প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন, তাদের মধ্যে ট্রাম্পের আমলেই দেশের সীমান্ত সবচেয়ে সুরক্ষিত ছিল। This isn't a secret. The most secure border we've ever had was under Donald Trump. ট্রাম্পের শাসনামলে দেশে অপরাধ ও মাদকাসক্তির হারও কম ছিল বলে দাবি করেন ব্র্যান্ডন। We had fewer drug overdoses. 250,000 পুলিশ কর্মকর্তার প্রতিনিধিত্ব করা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পুলিশ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মিক ম্যাকাল আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেন। I am pleased to formally announce. প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ট্রাম্পের প্রথম এই নির্বাচনী সমাবেশকে ঘিরে তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার সময় সন্ধ্যায় নির্ধারিত থাকলেও সকাল থেকেই অনুষ্ঠানের স্থলে জড়ো হতে থাকেন সমর্থকরা। বিকেলের মধ্যেই পূর্ণ হয়ে ওঠে সমাবেশের স্থল। ট্রাম্প সমর্থকরা বিশ্বাস করেন, একমাত্র ট্রাম্পই পারবেন দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে। আরেক সমর্থক বলেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী পরিবর্তন ট্রাম্পের বিজয় ঠেকাতে পারবে না। We are Trump girls all the way. He is a modern day David in the Bible. দেশ ও দলকে ঐক্যবদ্ধ করতেই প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার রাতে ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট আরও বলেন, আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ বাঁকে এসে দাঁড়িয়েছে। এই সময়ের সিদ্ধান্ত আগামী কয়েক দশক দেশ ও দেশের বাইরে প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট জানান, অনেক অর্জন সত্ত্বেও দলে গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার পাশাপাশি জাতীয় সংহতির লক্ষ্যেই তিনি সরে দাঁড়িয়েছেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অত্যন্ত যোগ্য প্রার্থী উল্লেখ করে তার পাশে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্তের কথা জাতির সামনে জানাতে এসে কিছুটা সময় বিমূঢ় হয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ততক্ষণে তিনি স্ক্রিনে ক্যামেরার দিকে নিষ্পলক তাকিয়ে তারপর ওভাল অফিসকে পবিত্র জায়গা উল্লেখ করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ শুরু করেন। George Washington showed us presidents are not kings. Abraham Lincoln. বাইডেন বলেন, চতুর্দিকে বিখ্যাত সব প্রেসিডেন্টের ছবি টাঙানো, তাদের মাঝে থমাস জেফারসন, জর্জ ওয়াশিংটন এবং আব্রাহাম লিঙ্কনের বৈশিষ্ট্য তুলে ধরেন। জানান, ওয়াশিংটন শিখিয়েছেন আমেরিকার প্রেসিডেন্টরা রাজা নন। লিঙ্কন ঘৃণার বিষ বাষ্প থেকে মুক্ত থাকার শিক্ষা দিয়েছেন। I revere this office, but I love my country more.
It's been the honor of my life to serve as your president. তাই এই অফিসের প্রতি নিজের দুর্বলতার কথা অকপটে স্বীকার করে প্রেসিডেন্ট বলেন এর চেয়েও বেশি তিনি দেশকে ভালোবাসেন, কিন্তু যে কোনো পদবীর চেয়ে দেশের গণতন্ত্র রক্ষা ভীষণ জরুরি হয়ে পড়েছে। প্রেসিডেন্ট বলেন আমেরিকা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বাঁকে এসে দাঁড়িয়েছে। When the decisions we make now will determine our fate of our nation and the world for decades to come. এ সময় যেই সিদ্ধান্ত নেওয়া হবে তা আগামী কয়েক দশক দেশের সাথে সাথে আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলবে। বাইডেন বলেন আমেরিকায় জনগণই ক্ষমতার উৎস, তাই তাদেরকেই বেছে নিতে হবে তারা কি প্রতিহিংসার পক্ষে দাঁড়াবে নাকি সততার সাথে ঐক্যবদ্ধ থাকবে। Between hope and hate, between unity and division. আর এই কারণেই দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে ফেরার ইচ্ছা থাকলেও জাতি এবং দলকে ঐক্যবদ্ধ করতে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। জলাঞ্জলি দিয়েছেন নিজের আকাঙ্ক্ষার, কারণ সবকিছুর ঊর্ধ্বে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা। My vision for America's future all merited a second term, but nothing. সেই পথ প্রশস্ত করতেই পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাইডেন বলেন একটা সময় আসে যখন নতুনদের দায়িত্ব বুঝে নিতে হয়, অভিজ্ঞতার চেয়েও তারুণ্যের শক্তি তখন মুখ্য হয়ে দাঁড়ায়। সেই সময় উপস্থিত উল্লেখ করে প্রার্থিতা প্রত্যাহারের গুরুত্ব তুলে ধরেন তিনি। Fresh voices, yes, younger voices, and that time and place is now. প্রেসিডেন্ট জানান অনেক অর্জন সত্ত্বেও দলে গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার পাশাপাশি জাতীয় সংহতির লক্ষ্যেই তিনি সরে দাঁড়িয়েছেন। এ সময় 50 বছরেরও বেশি দেশের সেবা করতে পারায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বাইডেন বলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অত্যন্ত যোগ্য প্রার্থী, তাই তার পাশে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। She's experienced, she's tough, she's capable. She's been an incredible partner to me and a leader for our country. নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেও আগামী 6 মাস দেশের মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাবেন বলে জানালেন প্রেসিডেন্ট। অর্থনীতি সচল থেকে শুরু করে মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য। That means I'll continue to lower costs for hardworking families, grow our economy. I'll keep defending our personal freedoms and our civil rights. ভাষণের এক পর্যায়ে গণতন্ত্রের স্বার্থে সুপ্রিম কোর্টের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বাইডেন। This is critical to our democracy. Supreme Court reform. My fellow Americans, it's been the privilege of my life to serve this nation for over 50 years. ওভাল অফিসের রেজুলেট ডেস্ক বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষের টেবিল, তাই এখানকার আকর্ষণ উপেক্ষা করা সহজ কোনো কাজ নয়। দলের ভিতরে বাইরে প্রবল চাপে পড়ে ইতিহাসের এক সন্ধিক্ষণে হোয়াইট হাউসে ফেরার লড়াই থেকে সরে দাঁড়াতে হলো জো বাইডেনকে। তাই ঐতিহাসিক এই ভাষণের পুরোটা সময় জুড়ে প্রেসিডেন্টকে ভীষণ বিষণ্ণ মনে হয়েছে। So let's act together, preserve our democracy. God bless you all. সভ্যতার শক্তির বিজয়ের জন্য আমেরিকা ও ইসরায়েলকে অবশ্যই একসঙ্গে দাঁড়াতে হবে বলে মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে বর্বরতা ও সভ্যতার সংঘর্ষ দাবি করে নেতানিয়াহু বলেন আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে দাঁড়ালে শত্রুরা হেরে যায়। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তিনি প্রেসিডেন্ট বাইডেন ও আমেরিকাকে ধন্যবাদও জানান। এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভে ইরান অর্থায়ন করছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নেতানিয়াহুর ভাষণে উপস্থিত হননি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ হাউস ও সেনেটের অন্তত 80 জন ডেমোক্র্যাট। The Prime Minister of the State of Israel. আমেরিকা সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার দুপুরে কংগ্রেসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কংগ্রেসের উভয় চেম্বারের সদস্যরা দাঁড়িয়ে অভিবাদন জানান নেতানিয়াহুকে। আইন প্রণেতাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ভাষণের শুরুতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন বিশ্ব এখন বিপর্যস্ত। বর্তমান সময়কে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে অভিহিত করেন তিনি। Today, at a crossroads of history, our world is in upheaval. নেতানিয়াহু বলেন গাজায় চলমান যুদ্ধ সভ্যতার সংঘাত নয়। This is not a clash of civilizations. তিনি দাবি করেন চলমান যুদ্ধ যারা মৃত্যুকে মহিমান্বিত করে এবং যারা জীবনকে পবিত্র করে তাদের মধ্যে একটি সংঘর্ষ। সভ্যতার শক্তিকে অবশ্যই জিততে হবে বলেও মন্তব্য করেন তিনি। Civilization to triumph, America and Israel must stand together. আমেরিকা ইসরায়েল ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। When we stand together,
We win, they lose. নেতানিয়াহু জানান, হামাসের হাতে আটক বাকি জিম্মিদের মুক্তির জন্য জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই প্রচেষ্টা সফল হবে বলেও জিম্মিদের পরিবারের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। And I promise them this. I will not rest until all their loved ones are home. ইসরায়েলের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের অর্ধ শতাব্দীর বন্ধুত্ব এবং অব্যাহত সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। A proud Zionist, actually he says a proud Irish American Zionist. প্রায় 52 মিনিটের ভাষণে নেতানিয়াহু কথা বলেন দেশ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিয়েও। Many anti-Israel protesters, many choose to stand with evil. নেতানিয়াহু বলেন, বিক্ষোভকারীরা নিজেরাই জানেন না তারা কি করছেন, ইরান তাদেরকে ব্যবহার করছে বলে দাবি করেন তিনি। When the tyrants of Tehran who hang gays from cranes and murder women for not covering their hair. নেতানিয়াহু প্রথম কোনো বিশ্বনেতা যিনি কংগ্রেসের যৌথ অধিবেশনে এ নিয়ে 4 বার ভাষণ দিলেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের সময় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস উপস্থিত না থাকার তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান সেনেটররা। বুধবার সংবাদ সম্মেলনে সেনেটর জন থুন বলেন, আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পাশে না থেকে ভাইস প্রেসিডেন্ট উদ্বেগজনক কাজ করেছেন। কামালা হ্যারিস ইসরায়েলের সন্ত্রাস বিরোধী লড়াইকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর জন কর্নিন। সেনেটর রজার মার্শাল বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে হামাস ইসরায়েলে হামলা চালানোর সাহস করত না। রিপাবলিকান সেনেটর জন থুন দাবি করেন, ইসরায়েলের পাশে না থেকে ভাইস প্রেসিডেন্ট উদ্বেগজনক আচরণ করেছেন। Vice President Harris has opted not to preside over this event. ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের সমালোচনা করে সেনেটর জন থুন বলেন, তারা অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের ব্যস্ত রাখলেও নেতানিয়াহুর মতো গুরুত্বপূর্ণ নেতাকে এড়িয়ে গেছেন। হ্যারিসের সমালোচনায় তিনি বলেন, সেনেটে ট্যাক্স রিডাকশন অ্যাক্ট সহ অন্যান্য অগুরুত্বপূর্ণ বিষয়ে আগ্রহ দেখিয়ে ইসরায়েলের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদারকে এড়িয়ে গেছেন তিনি। He was comfortable presiding over the passage of the reckless tax and spending spree. কংগ্রেসের যৌথ অধিবেশনে বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণে উপস্থিত না থেকে কামালা হ্যারিস ইসরায়েলের সন্ত্রাস বিরোধী লড়াইকে অপমান করেছেন বলে জানান রিপাবলিকান সেনেটর জন কর্নিন। তিনি বলেন, ইসরায়েলের প্রতিনিধিকে স্বাগত না জানিয়ে ভাইস প্রেসিডেন্ট শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন। And the vice president of the United States doesn't have the common courtesy to even show up. নেতানিয়াহুর ভাষণের সময় ভাইস প্রেসিডেন্টের অনুপস্থিতি দেশের জন্য লজ্জাজনক বলে মনে করছেন রিপাবলিকান সেনেটর কেইটি ব্রিট। তিনি বলেন, কাণ্ডজ্ঞানহীন কাজ করে কামালা হ্যারিস এরই মধ্যেই রেকর্ড গড়েছেন। ইসরায়েলের মতো গুরুত্বপূর্ণ মিত্রের বক্তব্য না শুনে কামালা আসলে সামনের দিনে তার অবস্থান কি হতে পারে তা জানিয়ে দিয়েছেন। Vice President Harris won't be here, literally won't be here. Standing with Israel today. সেনেটর টেড বার্ট বলেন, নেতানিয়াহুকে ওয়াশিংটনে স্বাগত না জানিয়ে সাংবিধানিক দায়িত্ব অস্বীকার করেছেন কামালা হ্যারিস। এছাড়া হামাসের হাতে জিম্মি আমেরিকান নাগরিকদের মুক্তি বিষয়ে ভাইস প্রেসিডেন্টকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার তার কিছুই করেননি বলেও অভিযোগ করেন তিনি। Not doing her constitutional duties to attend the speech today, and that is Vice President Kamala Harris. বাইডেন প্রশাসন ইসরায়েলের সাথে বন্ধুসুলভ আচরণ করছে না অভিযোগ তুলে সেনেটর রিক স্কট বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরে ডেমোক্র্যাটরা কেউই স্বাগত জানাচ্ছেন না, এমনকি ভাইস প্রেসিডেন্ট নিজেও তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাননি। Democrats have not been supportive of Israel. Vice President Harris has not been supportive of Israel. এদিকে ইসরায়েলকে যে ধরনের সহায়তা দেওয়ার প্রয়োজন ছিল তার কিছুই বাইডেন প্রশাসন দিতে পারেনি বলে অভিযোগ করেন সেনেটর রজার মার্শাল। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে ইসরায়েলে হামলা চালানোর সাহস করত না হামাস। দেশের ইতিহাসে সবচেয়ে কম যোগ্য প্রেসিডেন্ট প্রার্থী হলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তাকে হারানো বাইডেনের চেয়েও অনেক সহজ, এমন দাবি করেছেন নিউ জার্সি রিপাবলিকান স্টেট চেয়ার বব হিউগিন। প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল পারফরম্যান্সের কারণে নতুন প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম আসায় তিনি মোটেও অবাক হননি। ট্রাম্পকে মোকাবেলা করতে হ্যারিসকে নতুন করে সব কিছু সাজাতে হবে বলে মনে করছেন ব্রুকিংস ইনস্টিটিউটের গবেষক ড্যারেল ওয়েস্ট। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান বায়রন ডোনাল্ডের মতে, হ্যারিসকে পরাজিত করতে রিপাবলিকানদের নতুন কৌশল নির্ধারণ করতে হবে। নিউ জার্সির রিপাবলিকান স্টেট চেয়ার বব হিউগান বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল পারফরমেন্সের পর ডেমোক্রেটদের প্রার্থী পরিবর্তন করতে হবে এই বিষয়টি একেবারেই স্পষ্ট হয়ে উঠেছিল। আর প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম সবার আগে থাকবে এটাই স্বাভাবিক, তাই এতে একেবারেই বিস্মিত হননি তিনি। It was clear after that disastrous debate performance that the scandal to hide President বব বলেন, রিপাবলিকানরা প্রতিপক্ষ হিসেবে হ্যারিসের বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরি প্রস্তুত, কারণ তিনি দেশের ইতিহাসে সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন প্রেসিডেন্ট প্রার্থী। We're very ready to fight to run against
Vice President. ডেমোক্রেটদের অনেক প্রাতিষ্ঠানিক সমর্থন ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি, কিন্তু হ্যারিসের পক্ষে আদৌ এত সমর্থন আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ তিনি প্রথমে জো বাইডেনের সাথে প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং যথারীতি বাদও পড়েছিলেন। President Biden had a lot of institutional support among Democrats, and you think about এদিকে রিপাবলিকান পার্টির 4 দিনের ন্যাশনাল কনভেনশন ও দলের সবার ঐক্যবদ্ধ অবস্থান প্রার্থিতা প্রত্যাহার করতে প্রেসিডেন্ট জো বাইডেনের উপর বাড়তি চাপ হিসেবে কাজ করেছে। আর বাইডেন যখন প্রার্থিতা প্রত্যাহার করেন তখনই বিজয়ের পথে পুরোপুরি প্রস্তুতি নেন ট্রাম্প। প্রেসিডেন্ট বাইডেন সীমান্ত রক্ষায় কোনো ধরনের কার্যকর পদক্ষেপই নেননি, আর এর দায় অনেকটা হ্যারিসের উপরও বর্তায়। I've been working on this issue for a very long time. রিপাবলিকানদের মতে হ্যারিস অবৈধ অভিবাসীদের প্রতি ভয়াবহ রকমের উদার। কামালা হ্যারিস এমন একটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন যেখানে ট্রাম্পকে মোকাবেলা করতে হবে, তাকে নতুন করেই সবকিছু সাজাতে হবে, এমনটাই বলেন ব্রুকিংস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড্যারেল ওয়েস্ট। তিনি বলেন সুইং স্টেটগুলোতে হ্যারিসের লড়াই হবে আরো কঠিন। Competitive in those crucial Midwestern states, Pennsylvania, Michigan and Wisconsin. এদিকে রিপাবলিকান ট্রাম্পের সামনে এখন নতুন প্রতিদ্বন্দ্বী নতুন নাম, যাকে উপহাস করে বিভিন্ন নামে সম্বোধন করেন তিনি। I call her laughing Kamala. You ever watch her laugh? She's crazy. তবে ড্যারেলের মতে হ্যারিসকে হারাতে হলে নতুন করে প্রচারণা কৌশল নিতে হবে রিপাবলিকানদের, কারণ এতদিন তারা বাইডেনের বয়স থেকে শুরু করে তার পরিবারের দুর্নীতির বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরতেন, এখন অন্য কিছু করতে হবে তাদের। To recast the whole thrust of their campaign which was saying Joe Biden was too old. এরই মধ্যে বাইডেনের দুর্বল পারফরমেন্সের জন্য হ্যারিসকে আক্রমণ করতে শুরু করেছেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। Our country has been saddled for 3.5 years with a president who... এদিকে সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান বাইরন ডোনাল্ড বলেন হ্যারিস ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পেলে তা হবে আরো ভয়াবহ, কারণ তার পারফরমেন্স বাইডেনের থেকেও ভয়াবহ খারাপ। তিনি মুদ্রাস্ফীতি কমানো, সীমান্ত সুরক্ষায় কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেননি, তাই হ্যারিসকে পরাজিত করতে রিপাবলিকানদের নতুন করে কৌশল নির্ধারণ করতে হবে। Kamala Harris looks like she's going to be the nominee of the Democrat Party. নিউ জার্সির রাওয়ে শহরে অভিযানকালে দুর্বৃত্তের গুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার রাত 8:30টার দিকে শহরের ব্রড স্ট্রিট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে 2 পুলিশ সদস্য এক আসামিকে ধরতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। নিউ জার্সির রাওয়ে শহরের একটি বাড়িতে অভিযানকালে বন্দুক হামলায় পার্থ অ্যাম্বয় পুলিশ ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত 8:30টার দিকে ম্যাপেল এভিনিউর ব্রড স্ট্রিট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই এলাকার একটি বাড়িতে যান 2 পুলিশ সদস্য। সে সময় বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় 2 দুর্বৃত্ত। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে এক পুলিশ কর্মকর্তার পায়ে 3টি গুলি লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পার্থ অ্যাম্বয় পুলিশের আরও একটি দল। সে সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এক পর্যায়ে 2 হামলাকারীকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় এই বাসিন্দা জানান কমপক্ষে 20 রাউন্ড গুলির শব্দ শুনতে পান তিনি। 10 বছর যাবৎ এই এলাকায় বসবাস করলেও এই ধরনের ঘটনার সম্মুখীন হননি বলেন এই ব্যক্তি। এদিকে এই ঘটনার পর পুরো এলাকার যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে পুলিশ। এক্সে এক পোস্টে পার্থ অ্যাম্বয় পুলিশ ডিপার্টমেন্ট এই ঘটনার জন্য স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে। পুরো ঘটনায় তদন্ত চলছে। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে একটি পুলিশ প্রেসিডেন্টের বাইরে বেসামরিক গাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় বুধবার বেলা 12টার দিকে ইস্ট হার্লেমের 25th প্রেসিডেন্টের বাইরে এ ঘটনা ঘটে। এরই মাঝে বোমা সদৃশ ওই বস্তু পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে 2 ব্যক্তি সংশ্লিষ্ট বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরের দিকে ইস্ট হার্লেমের 25th প্রিসিংক্টের বাইরে থেকে বোমা সদৃশ একটি বস্তু অপসারণ করেছে এনওয়াইপিডির বম্ব স্কোয়াড। এরপর সতর্কতা হিসেবে প্রিসিংক্ট এলাকায় বেশ কয়েক ঘন্টার জন্য জনচলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে শুরুতে প্রিসিংক্টের অফিসারদের কাছে গিয়ে সহযাত্রীর হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ করেন এক গাড়ি চালক। এনওয়াইপিডি পেট্রোল কমান্ডিং অফিসার রুয়েল স্টিফেনসন জানান সহযাত্রীটি ছিলেন গাড়ি চালকের ভাই। ওই ব্যক্তি চালককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। The assault took place inside the vehicle in which an altercation took place
and the passenger assaulted the driver with a machete. পরে অভিযোগের ভিত্তিতে গাড়ি থেকে একটি ম্যাচেটি উদ্ধার করে পুলিশ। গাড়িতে বিস্ফোরক থাকতে পারে বলেও পুলিশকে জানায় ওই চালক। এ পর্যায়ে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি থেকে বোমা সদৃশ একটি ডিভাইস উদ্ধার করে। সেটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বম্ব স্কোয়াডের কমান্ডিং অফিসার মার্ক টোরে বলেন, যদি ডিভাইসটি বিস্ফোরক জাতীয় কিছু হয় তবে তা মানুষের মৃত্যু ও সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনে সক্ষম। Described as either capable of functioning as designed, capable of exploding, or was it something made to look like a bomb but isn't really a bomb? এদিকে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পর আশেপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। It's scary because it's so close. Kids, I have my grandsons in this area. I'm scared. গাড়িতে ওই ডিভাইস কেন ছিল তা নিয়ে পুলিশের তদন্ত চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়ি চালক বা তার ভাই কাউকেই গ্রেপ্তার করা হয়নি। তবে এই দুই ব্যক্তিরই অতীতে একাধিকবার গ্রেপ্তার হওয়ার রেকর্ড আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।